শুনুন, বিজেপির নির্দেশে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, জাতীয় নির্বাচন কমিশন চূড়ান্ত প্রস্তুতহীনতার মধ্যে এই এসআইআর শুরু করেছিলেন। আপনারা দেখেছেন, মুখ্য নির্বাচন কমিশনার তিনি ঘোষণা করেছিলেন নির্ঘণ্ট। সেই নির্ঘণ্টর তো আর কিছু রইল না, প্রত্যেক দিন নতুন নতুন করে নিয়ম কানুন নির্ঘণ্ট বদল হচ্ছে। তার মানে কোনো প্রস্তুতিই ছিল না, হঠকারী সিদ্ধান্ত। কারণ বিজেপি বলেছে তাই গাইড জোরে করতে হবে। এখন তারা বুঝছেন যে এই নির্ঘণ্ট মেনে চলা সম্ভব নয়, তাই 7 দিন করে সব জায়গায় সময় বাড়িয়েছেন। প্রশ্নটা হচ্ছে 7 দিন কি যথেষ্ট সময়? সেই প্রশ্নটা রয়েই গেল। কিন্তু তার মাঝখানে একটা বড় প্রশ্ন আসলো, এরই মাঝখানে এই আতঙ্কের পরিবেশ, চাপে 35 জন প্রাণ হারালো। এই 35 জনের প্রাণের মূল্য কে চোকাবে? এই রক্তের দাগের দায়িত্ব কে নেবে? নির্বাচন কমিশন এবং বিজেপির হাতে এই মৃত্যুর দায় দায়িত্ব থেকেই যাবে, কোনোদিন সেটা বদলাবে না। আজকে আমাদের প্রশ্ন, নির্বাচন কমিশন কেন প্রস্তুতি ছাড়া এটা করলেন? এবং সুকান্ত মজুমদার যেটা বলছিলেন, আপনারা খেয়াল করে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 2002-এর যে এসআইআর হয়েছিল সেটা 2 বছর ধরে হয়েছিল, অটল বিহারী বাজপেয়ী করেছিলেন, তিনিও ছিলেন একজন বিজেপির প্রধানমন্ত্রী। আজকে কি কারণ হলো যে বিজেপি জোর করলো 1 মাসের মধ্যেই এসআইআর করতে হবে? এর পেছনের রহস্যটা কি? সেই জন্যই প্রশ্ন উঠেছে। কিন্তু প্রাণের যে কটি প্রাণ গেছে তার দায় দায়িত্ব বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিতে হবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, বেশ কিছু রাজ্যে ডিজিটাইজেশনের যে প্রক্রিয়া চলছে সেই জায়গায় বেশ কিছু রাজ্য এখনো পিছিয়ে রয়েছে। সেই সমস্ত দিক বিবেচনা করেই 7 দিন করে পিছিয়ে দেওয়া হলো খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন, তা 7 দিন করে পিছিয়ে গেল। এই মধ্যে টেলিফোনে আমরা যোগাযোগ করে নিচ্ছি, সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজনদা, গত কয়েক সপ্তাহ ধরেই রাজ্যে আমরা দেখেছি বিএলওদের তরফ থেকে একাধিক অভিযোগ এবং যে সময়সীমা দেওয়া হয়েছিল ডিজিটাইজেশনের ক্ষেত্রে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল তাদের, এবং তারা এই নিয়ে বিক্ষোভও দেখিয়েছেন। এই অবস্থায় নির্বাচন কমিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি, যেখানে খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকার দিন 7 দিন করে পিছিয়ে গেল, কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, আমি জানি না নির্বাচন কমিশন কি তার অযোগ্যতা এবং অপদার্থতাকে স্বীকার করবে। 28 তারিখ যেদিন নির্বাচন কমিশনের সিইও দপ্তরে অল পার্টি মিটিং ছিল, আমিও সেই মিটিংয়ে ছিলাম। মিটিংয়ের পরে বেরিয়ে প্রথম কথাটা বলেছিলাম যে একটা চূড়ান্ত আনপ্রিপেয়ার্ডনেস, অপ্রস্তুতি, এবং এটা স্পষ্ট হয়ে গেল। এই কথাটা কেন বোঝেনি, কেন মানেনি? সমস্ত দায়িত্ব বিএলওদের ঘাড়ে চাপিয়ে তাদেরকে কার্যত নাস্তানাবুদ করেছে। যেন সব বিএলওদের কাজ কি করবে, কখন করবে, ঘন ঘন সার্কুলার বদলাচ্ছে, নোটিফিকেশন বদলাচ্ছে। একটা অযোগ্যতার পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন, বিএলওদেরকে নাস্তানাবুদ করেছে, সমস্ত ব্যবস্থাটাকে তালগোল পাঠিয়ে ফেলেছে। এবং এটা করেছে রাজনৈতিক মনোভাবে চলতে গিয়ে। নির্ভুল ভোটার লিস্ট যেটা এসআইআর এর কাজ, সেটা না করে নাগরিকত্ব খুঁজতে গেছে, যেটা নির্বাচন কমিশনের কাজ নয়। এই ভুল রাজনৈতিক মনোভাব নেবার জন্য অথবা বিজেপির কথায় চলতে গিয়ে আজকে থুতু চাটতে হচ্ছে কার্যত নির্বাচন কমিশনকে। এটা পিছিয়ে দেওয়াটা স্বাভাবিক, কেননা মৃত মানুষের নাম বাদ দিতে হবে, ভুতুরে মানুষের নাম বাদ দিতে হবে। এটাকে এনশিওর করতে হবে। আমাদের রাজ্যে মৃত মানুষ, ভুতুরে ভোটার মিলিয়ে আমার বিবেচনায় অন্তত 1 কোটি মানুষ আছেন, 70-80 লক্ষ। অ্যাভারেজে একটা বুথের ভোটার লিস্টের প্রায় 10%, কোনো সন্দেহ নেই সে ব্যাপারে। ফলে এত ভুতুরে মানুষের নাম যখন রয়েছে, ফলে না বুঝবার কোনো কারণ নেই, যেটাকে প্রস্তুতি নিয়ে করা উচিত। কিন্তু কোনোভাবেই নির্বাচন কমিশন অযোগ্যতার কারণে একজন যোগ্য মানুষের নামও যদি বাদ দেয়, কেউ ছেড়ে দেবে না। অপেক্ষায় থাকুক, কেউ ছেড়ে দেবে না। এটা ভোটের অধিকার, মানে মানুষের অস্তিত্বের অধিকার। তাকে নাগরিকত্বের সঙ্গে মিলিয়ে অসভ্যতা করতে গেছে নির্বাচন কমিশন। বিজেপির কথায় ওতে তৃণমূলের লাভ হতে পারে, ওতে বিজেপির লাভ হতে পারে। আমরা প্রথম থেকে বলেছিলাম নির্ভুল ভোটার তালিকা চাই, মৃত চলবে না, ভুতুরে চলবে না, যোগ্য মানুষের নাম বাদ দেওয়া যাবে না। অনেক ধন্যবাদ। গতকাল কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠকে ছিলেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। তার 24 ঘন্টার মধ্যে দক্ষিণ 24 পরগনার ফলতায় গিয়ে এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখছেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত।
আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম স্পেশাল রোল অবজারভার বলছিলেন যে তার কাছে বেশ কিছু অভিযোগ এসছে। কোন কোন অভিযোগের প্রেক্ষিতে তিনি ফলতায় গিয়েছেন? দেখো, বৈঠক এখানে তিনি এসে মূলত করেছেন ফলতা বিডিও অফিসে। 11:30 থেকে বৈঠক শুরু হয়েছে এবং 1টা নাগাদ এই বৈঠক শেষ হয়েছে। যেটা বিএলওরা বললেন, বিএলওরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছো তারা এতটাই চাপে থাকেন যে তারা খুব বেশি মুখ খুলতে চান না, এবং তার মধ্যেও যেটা বক্তব্য যে তাদের যে বেশ কিছু প্রশ্ন ছিল তাদের এখানে যেটা জিজ্ঞেস করা হয়েছে এসআরওর তরফ থেকে যে কিভাবে কাজগুলো চলছে, এনুমারেশন যে ফর্ম ফিল আপ হয়েছে কিভাবে তারা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন, কিভাবে তারা এটা ডিসাইড করছেন যে 2002-এ যারা রয়েছেন তারা বাবা বা মা কিনা, তাদের নাম রয়েছে কিনা, তাদের সঙ্গে সম্পর্ক কি, বয়সের কি তফাৎ রয়েছে, এই সমস্ত জিনিসগুলো তারা জিজ্ঞেস করেছেন। কিভাবে কাজ হচ্ছে সেই প্রক্রিয়া তারা জেনেছেন এবং সেইগুলো নিয়েই মূলত বৈঠক হয়েছিল এবং সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে প্রথম পর্যায়ের বৈঠক শেষ হলেও আরেকটি বৈঠক হতে পারে, যেটা প্রশাসনিক স্তরে বৈঠক হবে। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখলাম যে বিএলওদের সঙ্গে যে বৈঠক, তাতে সুপারভাইজাররা ছিলেন, বিএলওরা ছিলেন, তাদের সঙ্গে যে বৈঠক হয়েছে সেটা প্রায় 11:30টায় শুরু হয়েছে এবং 1টা নাগাদ এই বৈঠক শেষ হয়েছে। এবং এই বৈঠকের পর আবার প্রশাসনিক স্তরের বৈঠক রয়েছে। মূলত বারংবার যেটা বলছেন যে বিভিন্ন ধরনের অভিযোগ এসছে, সেগুলো খতিয়ে দেখার জন্য এসছেন এবং এখানে তারা যেটা জোর মূলত দিচ্ছেন যে কেউ যদি দাবি করেন যে 2002 সালের তালিকায় তার পরিবারের নাম আছে, সেটা যে তার পরিবার সেটা কিসের পরিপ্রেক্ষিতে তারা নির্ধারণ করা হচ্ছে এবং সেইটা কিসের বেসিসে তারা দেখছেন। অর্থাৎ নতুন যে এসআইআর, তাতে যাতে নির্দিষ্ট যারা এখানকার মানুষজন তাদেরই যাতে নাম ওঠে, কেউ যাতে অন্যভাবে না ঢুকে পড়তে পারে, সেই বিষয়গুলো নিশ্চিত করতে চাইছে মূলত এবং নির্বাচন কমিশন। এবং সেই কারণেই আজকে তাদের এই ফলতা সফর। এবং তিনি যেটা জানিয়েছেন দক্ষিণ 24 পরগনায় কয়েকটা জায়গায় যাবেন এরকম বলেছেন। এখন ফলতায় এসছেন, এরপরে তার একটা বৈঠক রয়েছে, তারপরে আরও কোনো জায়গায় যান কিনা সেদিকে নজর থাকছে স্বাভাবিকভাবে। অর্ণব, ধন্যবাদ। ইতিমধ্যে ফলতায় বৈঠক শেষ হয়েছে এবং এরপরে প্রশাসনিক স্তরে আরেকটি বৈঠক হতে পারে। ফলতায় যখন যাচ্ছিলেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তা আমাদের প্রতিনিধি থেকে কি জানিয়েছেন শুনব। এসআরও এসছেন, আমরা দেখতে পাচ্ছি যে সুব্রত গুপ্ত তিনি এই মুহূর্তে রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে তিনি ফলতায় যাবেন। এই মুহূর্তে তিনি যাচ্ছেন, কলকাতা থেকে রওনা দিয়েছেন এবং তিনি এই মুহূর্তে রয়েছেন কলকাতায় এবং তিনি যাবেন ফলতাতে। আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি, যেটা জানা যাচ্ছে যে এই প্রাক্তন আইএএস তাকে এসআরও নিয়োগ করা হয়েছে এবং তিনি ইতিমধ্যেই কলকাতা থেকে ফলতার দিকে রওনা দিয়েছেন। যেমনটা সূত্রের খবর যে বেশ কিছু কাজ কীরমভাবে হচ্ছে সেই সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য এই মুহূর্তে তিনি বেরিয়েছেন পুলিশের কনভয় নিয়ে এবং তিনি ফলতায় গিয়ে সেখানে বিডিও অফিস যে রয়েছে সেই বিডিও অফিসে তিনি যাবেন এবং বিডিও অফিসে গিয়ে তিনি সেখানকার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। স্যার, আপনি এসআরও হয়েছেন, আপনি পশ্চিমবঙ্গ চেনেন, আজকে স্যার কি রয়েছে? আমরা দক্ষিণ 24 পরগনায় কতগুলো জায়গা ঘুরে দেখবো। যেটা ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে, ইন্টেন্সিভ রিভিশনের কাজ কিরমভাবে হচ্ছে, কমিশনের নির্দেশ মতো হচ্ছে কিনা, এটাই দেখার। অভিযোগ আসছে কিছু কিছু, সেরকম অভিযোগ তো থাকবে, সেগুলো দেখতে হবে। আমরা কথা বললাম সুব্রত গুপ্তের সঙ্গে এবং তিনি কিন্তু যাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনায় এবং সেখানে গিয়ে তিনি সমস্ত খতিয়ে দেখবেন। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।